সেজমা, মেজমা তোমায় ডাকছে। অরুন্ধতির চমক ভাঙল বরদার মেজ ছেলে ভদুর ডাকে। আচ্ছা, আসছি। উত্তর দিতে গিয়েই ভদুর মুখের দিকে নজর যেতেই ভেতরটা কেঁপে উঠল অরুন্ধতির। এই ছেলেটা এখনো জানে না যে তার বাবা নিরুদ্দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ভদু, শোন। কি? তোর মুখটা এত শুকনো লাগছে কেন রে? খাসনি কিছু? না, খেয়েছি তো। আয় আমার কাছে আয়। ভদুর বয়স 14। সে এখন আদরের ডাক শুনলে লজ্জা পায়। বলো। সংসারে যতই বিপদ আসুক শক্ত হয়ে দাঁড়াতে হবে তোদের। কথাগুলো বলতে বলতে অরুন্ধতী ভদুর মাথায় হাত বুলিয়ে দেয়। এ কথা বলছো কেন সেজমা? আবার কিছু হয়েছে? এমনি বলছি বাবা। তোরা তো বড় হচ্ছিস, তোদের তো অনেক বুঝে চলতে হবে। ছোট ভাই বোনদের দেখাশোনা করতে হবে। চল নিচে যাই। নিজেকে সামলে নেয় অরুন্ধতী। ডাক্তার সিদ্ধেশ্বর মুখার্জি এসে একদিনেই যেন বাড়ির পরিবেশ অনেক হালকা করে দিলেন। আগে থেকে ফোন করে স্বয়ং বড় বৌদিকে বলে দিয়েছিলেন কি কি খাবেন তার হাতে। সেই মতো সব বাজার করিয়েছিলেন তিনি, যেন আবার ফিরে গেছেন পুরনো দিনে। এরপর এসে সারাদিন ধরে খাওয়া দাওয়া করে রান্নাঘরে বসেই বৌদির সঙ্গে এত গল্প করলেন যে বোঝাই গেল না যে কোথাও কোনো অস্বাভাবিকতা বা অস্থিরতা আছে। অরুন্ধতী যেহেতু একসময় তার ছাত্রী ছিল, তাই প্রায় সারাদিন সে খাতা কলম নিয়ে নোট নিল। বৌদি, একটু ছাদে যাচ্ছি, তুমি এদিকটা একটু ম্যানেজ করো প্লিজ। খাওয়া দাওয়ার পর রান্নাঘরে এসে চুপি চুপি বললেন ডাক্তার মুখার্জি। মাথা সাদা হয়ে গেল। এখনো ভয় গেল না? খাওয়ার পরে ঠিক ছাদে যেতে হবে সিগারেটের জন্য। দেওরদের জন্য মিষ্টি পান সাজাতে সাজাতে মেজ বউয়ের দিকে তাকিয়ে বললেন বড় বউ, ধরে ফেললে তুমি সামাল দেবে তো? বড় ভাইয়ের ঘরের দিকে চোখের ইশারা করলেন ডাক্তার মুখার্জি। সামাল দিতে আমার বয়েই গেছে। কথাটা শুনে হা হা করে বাড়ি ফাটিয়ে হাসলেন ডাক্তার মুখার্জি। কিন্তু আর কেউ সে হাসিতে যোগ দিতে পারল না। হাসিটা যেন আরও বেশি প্রকট করল মিত্র বাড়ির কর্তার অনুপস্থিতি। বৌদিকে দেখে কি বুঝলি সিধু? এটা এনজাইটি থেকেই হয়েছে, তাই না? উদ্বিগ্ন প্রশ্ন হরেন্দ্রনাথের। ট্রমা রিলেটেড ডিসঅর্ডার। তাই ট্রমা যখন থাকছে না তখন স্বাভাবিক ব্যবহার করছেন। ওই জন্যই তো ছাদে আসার কথাটা বলে দেখলাম। রিয়াকশানটা কি হয়? আসলে নেগেটিভ ইভেন্টসগুলোর কারণে একটা ইমোশনাল ওন্ড তৈরি হয়েছে ওনার মনে। সবারই হয়েছে, কিন্তু ওনারটা একটু বেশি চিন্তিত দেখায় ডাক্তার মুখার্জিকে। মেডিসিন লাগবে কি? হ্যাঁ, 2-1 মাস দিতে হবে, তারপর মনে হয় স্বাভাবিক হয়ে যাবেন। তবে সবসময় ব্যস্ত রাখতে হবে, বাচ্চাগুলোর সঙ্গে রাখতে হবে। বাচ্চাদের সব দায়িত্ব তাকে দিয়ে দে, যাতে। কিন্তু বাচ্চাদের তো বাড়িতে রাখা যাবে না, কথায় বাধা দিলেন ডাক্তার মিত্র। রাখা যাবে না মানে? বাচ্চাগুলো কোথায় যাবে? বিস্মিত ডাক্তার মুখার্জি। ওই যে আমাদের পুরোহিত মশাই বলে গেছেন, বাচ্চাদের মানে ছেলেগুলোকে বাড়ি থেকে সরিয়ে দিতে। সে তো বুঝলাম, কিন্তু কেন? ওই অভিশাপ। একটু অসহায়ভাবে বললেন ডাক্তারবাবু। অভিশাপ? অভিশাপ মাই ফুট! হ্যাঁ রে, তোরা তো ডাক্তার নাকি? উত্তেজনায় কথা শেষ করতে পারেন না ডাক্তার মুখার্জি। শোন শোন, শান্ত হ। দেখছিস তো বাড়ির হাল। এর মধ্যে বর্দা চলে গেলেন। কোথায় যাব, কি করব কিছু বুঝতে পারছি না রে। তাই যে যা বলছে সেটাই করছি। একদমে বলে যান মেজো ভাই। বুঝতে পারছি তোদের অবস্থা, একটু শান্ত স্বরে বলেন ডাক্তার মুখার্জি। কিন্তু তাই বলে একটা পাগলা বুড়ো কি বলে গেল তার পেছনে ছুটবি? যুক্তি দিয়ে কিছু ভাববি না? যুক্তি? সিধুদা, এর মধ্যে যা যা ঘটে গেল তার জন্য তুমি কি যুক্তি দেবে বলো? একটা আর্তচিৎকার বেরিয়ে আসে ডাক্তার মিত্রের গলা থেকে। জানি রে, আমিও কিছু মেলাতে পারছি না, কিন্তু তাই বলে তোরাও দাশুদার মতো কথা বলবি? অভিশাপ? কিসের অভিশাপ? বর্দা চলে গেলেন অভিশাপের কারণ খুঁজতে, এটাই বা কি? একবার ভাবলেন না
যে এদিকে কি হবে, তোরা সবাই যদি এখন শক্ত হয়ে না থাকিস, কি হবে সংসারটার? কিভাবে শক্ত হব? এই যে বরদা চলে গেলেন, তাকে কোথায় খুঁজবো বলো তো? আড়িয়াদহ, দক্ষিণেশ্বর, দেওঘর ছাড়াও যেখানে যত মন্দির আছে, তারকেশ্বর, কালীঘাট, তারাপীঠ, সব জায়গায় গেছি, সব আত্মীয়ের বাড়ি, কিন্তু সন্ধান কি পেলাম? ডাক্তার মিত্রের হতাশা যেন সন্ধ্যার অন্ধকারকে আরও ঘন করে তোলে। যে ইচ্ছে করে হারিয়ে যায়, তাকে কোথায় পাবি বল? সে তো ফিরে আসার জন্য যায়নি। মেজ ভাইয়ের গলাতেও একই হাহাকার। আমি কেবল বরদার কথা ভাবি হরি। এত দায়িত্বশীল মানুষ হয়ে কি করে তিনি এইভাবে সব ফেলে চলে গেলেন? এত বড় সংসার, বৌদি, ছেলে মেয়ে, সব ছেড়ে। ডাক্তার মুখার্জির কথা শেষ করতে পারেন না। ও কথা বলিস না সিধু। বরদা আর পেরে ওঠেননি। প্রতিবাদ করে ওঠেন হরেন্দ্রনাথ। জানি রে, কিন্তু যে দায়িত্ব নেয় তার ওপরেই তো সবাই নির্ভর করে। বন্ধুর কাঁধে একটা হাত রাখেন ডাক্তার মুখার্জি। না রে, এ শুধু দায়িত্ব নেওয়া নয়। তোরা ভাবিস আমি নিঃসন্তান বলে সিরিয়াসলি সংসারটা করি না, তা নয় রে। আমাকে কোনোদিন কোনো দায়িত্বের কথা ভাবতেই হয়নি। ওই শুধুমাত্র আমার বরদার জন্য। একার হাতে 4 ভাইকে ডাক্তারি পড়িয়েছেন। আমার থেকে মাত্র 4 বছরের বড়, কিন্তু সব কিছু 2 হাতে। গলা ভেঙে এলো হরেন্দ্রনাথের। তোমাদের চা কি এখানে দেব? কখন দাশুদা এসে দাঁড়িয়েছে কেউ বুঝতে পারেনি। না, চলো, আমার আর সময় নেই। ঘড়ির দিকে তাকিয়ে বললেন ডাক্তার মুখার্জি। নিচে এসো, বড় বৌমাকে বলো সময় আছে কিনা। দাশুদা চলে গেল। রাতের খাওয়া না খেয়ে রেহাই পেলেন না ডাক্তার মুখার্জি। দেখতে দেখতে 1 বছর কেটে গেল, অন্তু বরদাকে ছাড়া। ডাক্তার মিত্র ভারতের প্রায় সব রাজ্যের পুলিশ এবং মিসিং স্কোয়াডে কথা বলেছেন ব্যক্তিগতভাবে, কিন্তু কোনো সমাধান হয়নি। একটা মানুষ যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আর একটা পুজো এসে গেল। বাড়িতে কাল ওষুধ চলছে। 5 ভাইয়ের মধ্যে 3 ভাই অনুপস্থিত, কিন্তু প্রধান পুরোহিত বললেন পুজো বন্ধ করা যাবে না। ঠিক হলো, গুরুদেবের নামে সংকল্প করে পুজো করা হবে। পুজোর আয়োজন সবই হলো, কিন্তু সে আয়োজনের কোনো প্রাণ থাকলো না। ডাক্তার মিত্র একা দাঁড়িয়ে থেকে পুজোর সব ব্যবস্থা করে দিলেন। বাড়িতে প্রায় কেউ নেই, কারণ হরেন্দ্রনাথ বড় বৌদি ও বাচ্চাদের নিয়ে নাগপুরে রয়েছেন প্রায় 3 মাস। এদিকে ডাক্তার মুখার্জি আর অন্যদিকে পুরোহিত মশাই, দুজনের দুরকম মতবাদ। একজন বলে ছেলেগুলোকে বাড়িতে রাখতে, কারণ বাচ্চারা থাকলে বাড়ির পরিবেশটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। আর অন্যজন বলেন এ বাড়িতে অভিশাপ লেগেছে, তাই ওদের অন্য জায়গায় পাঠিয়ে দিতে। তা না হলে এই অভিশাপ ওদের গায়েও লাগবে। বাড়ির লোকের হয়েছে উভয় সংকট। অনেক আলোচনার পর দুটো মতই মানার চেষ্টা করতে গিয়ে প্রায় 1 বছর ধরে বৌদি বাচ্চাগুলোকে নিয়ে একবার ভাগলপুরে বাপের বাড়ি, একবার দেওঘর, একবার নাগপুরে ঘুরেছেন। কয়েকদিনের জন্য বাড়িতে ফেরেন, তারপর আবার তাকে আর বাচ্চাদের নিয়ে কোথাও রেখে আসা হয়। বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকার কারণে বৌদি বুঝতেই পারেন না যে তাকে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না। বাচ্চাগুলোর স্কুল প্রায় বন্ধ। বৌদির নিজেই ধারণা করে নিয়েছেন যে তিনি যখন বাড়ি আসেন তখন বরদা ব্যবসার কোনো কাজে বাইরে যান, তাই দেখতে পান না তাকে। তিনি বাচ্চাগুলোকে নিয়ে যেমন খুশি তেমন ব্যস্ত, তাই অন্য চিন্তা তাকে সেভাবে ছোঁয় না। আজ দশমী। ঠাকুর বিসর্জনের পর শূন্য ঠাকুর দালানে ডাক্তার মিত্র একা বসে আছেন। প্রণাম করার মতো আজ আর কেউ তার সামনে নেই। বাড়ির নিয়ম মেনে একটা মিষ্টির হাঁড়ি রেখে দেওয়া হয়েছে ঠাকুর দালানে। একটা সময় মিত্তির গিন্নি রাজরানীর মতো সেজে এখানে বসে 2 হাতে মিষ্টি বিতরণ করতেন। বহু মানুষ আসত তাকে প্রণাম করতে। তিনি চলে যাবার পর এ বাড়ির বড় বউ এই কাজটি করে এসেছেন, কিন্তু আজ সব শূন্য। কেউ এলে মেজবউ অথবা সেজবউ এসে তার হাতে মিষ্টি দিয়ে যাচ্ছে। রাত প্রায় 12টা, আর হয়তো কেউ আসবে না। মেজ বৌদি 2 বার ডেকে গেছেন, কিন্তু ডাক্তার মিত্রের শরীরে মনে যেন এক নিদারুণ অবসাদ বাসা বেঁধেছে। একটা চেয়ার নিয়ে উঠোনের মাঝখানটায় বসে আছেন। হঠাৎ পায়ে ঠান্ডা কিছু লাগতে চমকে উঠলেন। একটু চোখ লেগে এসেছিল বোধহয়। কে?
দেখলেন পায়ের কাছে জড়সড় হয়ে কেউ বসে আছে। কে কে তুমি? রাত হবার জন্য পুজোর দালানের বড় আলোগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। আগে আমি। গলাটা চেনা চেনা লাগলেও ঠিক বুঝে উঠতে পারলেন না ডাক্তার মিত্র। আমি? কে আমি? এদিকে এদিকে এসো। আলোর দিকটা নির্দেশ করলেন। আগে সেজদা, আমি কাশেম মিয়া। বলতে বলতে কাশেমের পুরো শরীরটা ভেঙে পড়ল ডাক্তার মিত্রর পায়ের ওপর। তাড়াতাড়ি পা সরিয়ে উঠে দাঁড়ালেন তিনি। তুমি তুমি কি জন্য এসেছো? কি দেখতে এসেছো? সবাই মরে গেছে কি না? মুহূর্তের জন্য যেন জ্বলে উঠলেন তিনি। কি বলছেন সেজদা? আল্লাহ জানে যে আমার কোনো দোষ ছিল না। চলে যাও কাশেম। কঠিন স্বরে কাশেমের দিকে না তাকিয়ে বললেন ডাক্তার মিত্র। কিন্তু কাশেম মিয়া পায়ের কাছে বসে কাঁদতে লাগলো। ইতিমধ্যে ডাক্তার মিত্রের গলার আওয়াজ পেয়ে দাশুদা, ম্যানেজার বাবু আর অরুন্ধতী বাইরে এসে দাঁড়িয়েছে। হাতের ইশারায় ডাক্তারবাবু সবাইকে ভেতরে যেতে বললেন। দাশুদা কিছু বলতে চেষ্টা করলো, কিন্তু পরিস্থিতি দেখে কিছু না বলে ভেতরে চলে গেল। কেন এসেছো কাশেম? আবার কেন এসেছো? আমাদের থেকে আর কি চাও? গলাটা যেন বন্ধ হয়ে যাচ্ছে ডাক্তার মিত্রের। চেয়ারটা শক্ত করে ধরে দাঁড়ালেন। কিছু চাই না সেজদা, শুধু আমার পাপের কথা বলে হালকা হতে এসেছি। পাপ? তোমাদের কোথায়? পাপ করেছি তো আমরা। বাড়িটার দিকে তাকিয়ে দেখো, চিনতে পারছো? ডাক্তার মিত্রের গলা কেঁপে গেল। কাশেম মিয়া একইভাবে মাটিতে বসে কাঁদতে থাকলো। কান্নার মধ্যে যেটুকু কথা বোঝা গেল তা হলো, গত বছরের ঘটনার কথা কিছুই সে জানত না। তার ভাইপোকে দায়িত্ব দিয়ে সে দেশে গিয়েছিল তার বাবা অসুস্থ বলে। দেশ থেকে ফিরে সব শুনে সে কয়েকবার এ বাড়িতে ছুটে এসেছে, কিন্তু ঢুকতে সাহস পায়নি। কাশেম, অনেক রাত হয়েছে, এখন বাড়ি যাও। তোমার সেজদার শরীর ভালো নেই। অরুন্ধতির কথায় চমকে উঠে দাঁড়ালো কাশেম মিয়া। ওঠো, ভেতরে চলো। ডাক্তার মিত্রের কাঁধে একটা হাত রেখে বলল অরুন্ধতী। ডাক্তার মিত্র প্রতিদিন একটাই কাজ খুব নিয়ম করে করেন। ভোরবেলা গঙ্গার কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে সেখানকার ঘাটে কিছুক্ষণ বসে থাকেন এবং খুব ভালোভাবে লক্ষ্য করেন যারা স্নান করতে আসেন তাদের। কারণ তার বিশ্বাস, বরদা সব ছাড়লেও ভোরবেলা গঙ্গার স্নান ছাড়তে পারবেন না। কারণ অনেক বুঝিয়ে অশান্তি করে কিছুতেই ডাক্তার মিত্র তাকে শীতের ভোরে গঙ্গায় স্নান করা থেকে আটকাতে পারেনি। আজ গঙ্গা থেকে ফিরে বসে চা খাচ্ছেন। দাশুদা এসে পায়ের কাছে বসল। দাশুদার কোনো কথা বলার থাকলে এইভাবে এসে বসে। বলো, কি বলবে? সরাসরি জিজ্ঞাসা। না, কি আর বলবো, এমনি। শেষ করে না কথাটা। মৃদু হেসে নিঃশব্দে চা খান ডাক্তার মিত্র। শোনো সেজদা, একটা কথা তোমায় বলতে ভুলে গেছি। জানি তো, বলো। নিজের মনেই হাসেন ডাক্তারবাবু। গতকাল সকালে কাশেম এসেছিল, আমি ঢুকতে দিইনি, গেটেই বসেছিল। কেন ঢুকতে দাওনি কেন? নিরুত্তাপ প্রশ্ন শুনে একটু চমকে যায় দাশুদা। কি বলতে এসেছিল? টাকা পয়সা বাকি থাকলে দিয়ে দাও। আবার বলেন, আরে না রে বাবা, কাশেম কি টাকা পয়সা চাইতে আসার মানুষ? ওই পাগলা বামুনের কথা বলতে এসেছিল। চায়ের কাপ থমকে গেল। কোনো প্রশ্ন না করে অন্যদিকে তাকিয়ে চুপ করে বসে থাকলেন। আমি কিছু জানি না। কাশেমই বলছিল যে ওই বুড়ো বোধহয় মরে ছেড়ে গেছে। কি কি হয়েছে? চেষ্টা করে উত্তেজনা চাপতে পারে না ডাক্তার মিত্র। না মানে, কাশেম বলছিল ও শুনেছে এখান থেকে যাবার পর সেই যে তিনি গিয়ে ঠাকুর ঘরে খিল দিয়েছিলেন, সে খিল আর খোলেননি। দুদিন পর কোনো আত্মীয় এসে দরজা ভেঙে তাকে বার করে। গায়ে অনেক জ্বর, জ্ঞান নেই, আবোল তাবোল বকছে আর দুহাত জড়ো করে কার কাছে যেন ক্ষমা চাইছে। কথা কিছু বোঝাও যাচ্ছে না। তারপর দাশুদার কথা শেষ হলো না। ডাক্তারবাবু আচ্ছনের মতো ঠাকুর ঘরে গিয়ে দরজা দিলেন। দশাশ্বমেধ ঘাটের একদম শেষ সিঁড়িতে পায়ের পাতা জলে ডুবিয়ে বসে আছেন ডাক্তার মিত্র। তা প্রায় ঘন্টা দুয়েক হলো। এত ঠান্ডায় জলে পা ডুবিয়ে বসে থাকতে দেখে অনেকেই অবাক হন, কিন্তু এতে একটা মানসিক আরাম বোধ হয় তার।
বেনারসের এই দশাশ্বমেধ ঘাটে নাকি প্রজাপতি ব্রহ্মা মহেশ্বর শিবকে আমন্ত্রণ জানানোর জন্য 10,000 অশ্ব দিয়ে যজ্ঞ করেছিলেন। সেই কারণে এই ঘাটের নাম দশাশ্বমেধ। সবই গল্প কথা। গঙ্গার বুকে ভেসে যাচ্ছে অজস্র প্রদীপ। প্রায় উপস্থিত সব মানুষই গঙ্গার জলে প্রদীপ ভাসিয়ে মা গঙ্গার কাছে মনোবাসনা জানায়। প্রদীপগুলো দেখে ডাক্তার মিত্রের মনে হয় যেন মানুষের আশা আকাঙ্ক্ষা পাপ পুণ্য সব দুলে দুলে চলেছে কোনো এক অনন্তের সন্ধানে। একটু দূরেই মণিকর্ণিকা শ্মশান ঘাট। রাতের কালো অন্ধকারে আকাশ লালচে হয়ে যায় চিতার হুতাশনে। পুরাণে কথিত আছে যে দক্ষ যজ্ঞের পর সতীর দেহ কাঁধে নিয়ে শিব যখন তাণ্ডব নৃত্য করছেন, সেই সময় নাকি সতীর কানের দুল অর্থাৎ মণিকর্ণ পড়েছিল এই ঘাটে। তাই এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা। এখানকার চিতার আগুন নাকি কোনো সময় নেভে না। রোজই গঙ্গা আরতির পর ঘাট ফাঁকা হয়ে গেলে ডাক্তার মিত্র এখানে এসে বসে থাকেন অনেকক্ষণ। তাকিয়ে থাকেন মণিকর্ণিকার জ্বলন্ত চিতার দিকে। হয়তো জীবনের অমীমাংসিত জিজ্ঞাসার উত্তর খোঁজেন। আজ 7 দিন হলো ডাক্তার মিত্র বেনারসে এসেছেন। অরুন্ধতির বাবা এখানকারই পুরনো বাসিন্দা, বেনারস ইউনিভার্সিটিতে পড়াতেন। অরুন্ধতির বাবা মায়ের সাদর আমন্ত্রণ থাকলেও তিনি হোটেলে উঠেছেন। একদিন গিয়ে ওনাদের সঙ্গে দেখা করে এসেছেন। প্রতি বছরই পুজোর পর সব কর্তব্য সমাধা হলে তিনি নিজের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েন একা। ভারতে যে কোনো দিকে চলে যান, যে কোনো একটা গঙ্গার কাছে গিয়ে কদিন সময় কাটান। বাড়ির সবার আপত্তি সত্ত্বেও তিনি গাড়িটা ছাড়তে পারেন না, কারণ নিজের বাহন থাকলে যে স্বাধীনতা থাকে সেটা আর কোথাও থাকে বলে তার মনে হয় না। এই সময়টা মেজদা মেজ বৌদি পুজোয় এসে কিছুদিন বাড়ি পাহারা দেন। অরুন্ধতিও নিজের বাবা মার কাছে বা অন্য কোনো দিকে ছেলে মেয়েগুলোকে নিয়ে ঘুরে আসে। কোনো বছর বড় বৌদি বা মেজ বৌদিও সঙ্গে যান। অন্তু চলে যাবার পর এটা 8ম পুজো গেল। 8 বছর, দীর্ঘ 8 বছর কেটে গেল 3 ভাইকে ছাড়া। না, বর্ধার সন্ধান কেউ দিতে পারেনি। কিন্তু জীবন তো থেমে থাকে না, পৃথিবীতে কারোর জন্য কিচ্ছু থেমে থাকে না। বড় বৌদি নিঃশব্দে দাদার ও অন্তুর অনুপস্থিতি মেনে নিয়েছেন। সুস্থ হবার পর নিজের সংসারের কর্তব্যের বৃত্তে আবার ঢুকে গেছেন মিত্র বাড়ির বড় বউ। প্রতিবেশীদের অনেক ইঙ্গিতের পরও খুব যত্ন করে আজও দাদার কল্যাণে সিঁদুর দেন মাথায়। প্রথম 2-3 বছর পুজোর কাজ করতে তার একটু সংকোচ ছিল, কিন্তু পুরোহিত মশাইয়ের স্নেহশীল সাহচর্যে তিনি তা কাটিয়ে উঠেছেন। ডাক্তার বাবু, ঘরে ফিরবেন না? একটা জড়ানো গলার আওয়াজে ফিরে তাকালেন ডাক্তার মিত্র। রিকশাওয়ালা। তাকে যে অপেক্ষা করতে বলেছিলেন তা একেবারেই ভুলে গেছেন। নানা রকম কথা ভাবতে ভাবতে কখন যে সময় চলে গেছে বুঝতে পারেননি। গঙ্গার ঘাটে আসার সময় তিনি গাড়ি না নিয়ে রিকশা করেই আসেন, কারণ তার হোটেল অল্প দূরে গধুলিয়ার মোড়ে। বিশ্বনাথ গলি দিয়ে এলে হেঁটেই আসা যায়। হ্যাঁ, ফিরবো তো। উঠে দাঁড়ালেন, আর উঠে দাঁড়িয়ে বুঝতে পারলেন রিকশাওয়ালার পা টলছে। ঠিক আছে বাবা, তুমি চলে যাও, আমি একটু পরে যাচ্ছি। টাকা মিটিয়ে দিলেন। অরুন্ধতির এবার কোথাও যাওয়া হবে না। বড় ছেলে কাবু দেরাদুনে পড়ে, কিন্তু এবছর ওর ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ার বলে পুজোয় আসতে পারেনি। চেষ্টা করছে পুজোর কিছুদিন পরে আসার। কাবুর খুব ইচ্ছে ছিল বাবার মতো ডাক্তার হবে, কিন্তু না, ডাক্তার মিত্র বাড়ির আর কোনো ছেলেকে ডাক্তার হতে দেননি। ও বাড়িতে এলে তখন হয়তো কোথাও যাবে ওরা, কারণ কাবুকে ছাড়া কেউই বেড়াতে যেতে রাজি নয়। বিশ্বনাথ গলির মধ্যে দিয়ে আসতে গিয়ে কিছু দোকানে দাঁড়াতে হলো। বিভিন্ন ধরনের পান মশলা আর বেনারসি পান দেখতে দেখতে সময় গেল বেশ কিছুক্ষণ। মাঝে মাঝে আসেন এখানে, প্রচুর বাঙালি আছেন এখানে। 2-1টা দোকানে একটু আলাপও হয়ে গেছে ইতিমধ্যে। আপনি এখানে কতদিন থাকবেন? বাঙালি দোকানদার ভদ্রলোক জিজ্ঞাসা করলেন। ঠিক নেই, কাল একটু সারনাথের দিকে যাব ভাবছি, তারপর ওই দিক দিয়ে বেরিয়ে যাব। ও, এখানে আর থাকছেন না তাহলে? থাকলে একটু উপকার হতো, নিজের মনে বললেন ভদ্রলোক। কি ব্যাপার বলুন তো, আমি থাকলে আপনার উপকার হবে কেন? বিস্মিত ডাক্তার মিত্র। না মানে, এখানে সব আছে কিন্তু ভালো ডাক্তার নেই। ওই সব এখানকারই অবাঙালি, তাই বলছিলাম আপনি থাকলে একটু। কথাটা শেষ হয় না। দাঁড়ান, আমি ডাক্তার, এ কথা কে বললো আপনাকে? কেন, সবাই তো জানে। সবাই জানে মানে? আমি তো মোটে 7 দিন এসেছি। কে চেনে আমায়? বিস্ময় অভিভূত ডাক্তার মিত্র। অত বলতে পারবো না মশাই, আপনি তো দেখছি পুলিশের মতো জেরা শুরু করেছেন।
ভদ্রলোক খুবই বিরক্ত হয়েছেন। সব শুনেও ডাক্তার মিত্র দাঁড়িয়ে আছেন দেখে খানিকটা জবাবদিহি মতো করে বললেন, আরে মশাই, এখানে তো রিক্সাওয়ালা, মোটে, দোকানদার কত লোক আসে, কার থেকে শুনেছি আমি কি করে মনে রাখবো বলুন তো। গজগজ করতে করতে অন্য খদ্দেরের দিকে মন দিলেন। ডাক্তার মিত্র বুঝলেন ওখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। রাস্তাতেই তার হঠাৎ মনে হলো যে একটু আগে রিক্সাওয়ালাটা তাকে কি বলল, ডাক্তারবাবু, মানে ডাক্তারবাবু। আশ্চর্য, ও এটা বলল কেন? নানা সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে হোটেলে ছাড়িয়ে চলে গেছেন নিজেই বুঝতে পারেননি। আবার অনেকটা হেঁটে হোটেলে ফিরলেন। হোটেলে এসে আবার রেজিস্টার চেক করলেন। না, রেজিস্টারে কোথাও তার ডাক্তার বলে পরিচয় দেওয়া নেই। থাকবেই বা কী করে, তিনি তো কোথাও নিজেকে ডাক্তার বলে পরিচয় দেন না। অন্তু নন্তুকে বাঁচাতে না পেরে নিজের পেশার প্রতি ধিক্কারে তিনি নামের আগে ডাক্তার লেখা বন্ধ করে দিয়েছেন। বছরে দুবার সাউথ ইন্ডিয়া যেতে হয়, তখনই নামের পাশে ডাক্তারের পরিচয়টা আসে। সারা রাত একটা নিদারুণ অস্বস্তিতে ঘুমোতে পারলেন না। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। হোটেলের ম্যানেজারকে বলে গেট খুলিয়ে বাইরে এলেন। আধো অন্ধকারে হাঁটতে হাঁটতে বিশ্বনাথ গলিতে এলেন, কিন্তু না, কোনো দোকান এখনও খোলেনি। কি করবেন বুঝতে না পেরে দশাশ্বমেধ ঘাটে চলে এলেন। এর মধ্যে বহু সাধু সন্ত স্নান করতে চলে এসেছেন। এখন আর ভোরবেলা গঙ্গার ঘাটে যাওয়া হয় না। বরদাকে খোঁজার বহু চেষ্টা করে এখন হাল ছেড়ে দিয়েছেন। দেখতে দেখতে রোদ উঠে গেল। শীতের রোদটা ভালোই লাগছে। আজ আর সারনাথে যাওয়া হবে না, বেলা হয়ে গেছে। ডাক্তার বাবু, আপকা পয়সা। একটা আওয়াজ পেয়ে পেছন ফিরে দেখেন কালকের সে রিক্সাওয়ালা হাতে করে কিছু একটা দিচ্ছে। কি কি ওটা? আপকা রুপিয়া কালকা। ও রুপিয়া তুমি রেখে দাও, এখানে একটু বসো, কথা আছে তোমার সঙ্গে। ব্যস্ত হয়ে ডাক্তার মিত্র পাশের জায়গাটা দেখালেন। খুব একটা অস্বস্তি নিয়ে রিক্সাওয়ালা বসলো ডাক্তার বাবুর পাশে। বলিয়ে, আমি যে ডাক্তার এটা তুমি জানলে কি করে? क्यों? बूढ़ा बाबू ने बोला था। बूढ़ा बाबू? কে বুড়া বাবু? ও বুড়া সাধু। বুড়া সাধু তোমায় বলল যে আমি ডাক্তার? জি। সে সাধু কোথায় থাকে? অশিঘাট। অশিঘাটে থাকে? তুমি আমায় সেখানে নিয়ে যেতে পারবে? জি। এক মুহূর্ত দেরি না করে ডাক্তার মিত্র রিকশায় উঠলেন। আজ জানতেই হবে এখানে কে তার পরিচয় জানে। বেনারসের ৮৮টি ঘাটের মধ্যে অশিঘাট একটি। পুরাণ অনুযায়ী এখানে নাকি মা দুর্গা শম্ভু নিশুম্ভুকে বিনাশ করার পর তার খড়গটি ফেলে যান। সেই খড়গের আঘাতে সৃষ্টি হয় অসি নদীর। সেই অসি নদীর বিখ্যাত ঘাট অসিঘাট নামে পরিচিত। বিখ্যাত ঘাট কিন্তু বিশ্বনাথ মন্দির থেকে বেশ একটু দূরে বলে ডাক্তার মিত্রের যাওয়া হয়নি। টানা রিক্সা প্রায় ঘণ্টাখানেক যাওয়ার পর অসিঘাটে পৌঁছল। ডাক্তার মিত্রকে রিক্সাওয়ালা একটা ছোট গেটের সামনে নামিয়ে দিল। গেটের বাইরে থেকে দেখা যাচ্ছে ভেতরে একটা মন্দির আর কিছু খড়ের চালের ঘর। আশ্রমের মতো লাগছে। বেশ বড় ফুলের বাগান। শীতের সব ফুলই প্রায় ফুটে রয়েছে। রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলে একটু সংকোচ নিয়ে গেটটা খুলে ভেতরে গেলেন ডাক্তার মিত্র। কেউ আছেন? একটু বাইরে আসবেন। একটু জোরে ডাকলেন। ডাক্তারবাবু, এর মধ্যে মাথাটা একেবারে সাদা করে ফেলেছ। একটা ফুলের সাজি হাতে বাগানের ভেতর থেকে এক দীর্ঘকায় গেরুয়াধারী হাসি মুখে কথাগুলো বলতে বলতে বেরিয়ে এলেন। সাদা চুল, সাদা দাড়ির মধ্যে দিয়ে উজ্জ্বল চোখে তাকিয়ে হাসতে লাগলেন। বরদা? বিস্মিত ডাক্তার মিত্রের গলা থেকে শুধুমাত্র একটি শব্দ বের হয়ে এলো, চিনতে পেরেছ? হাসতে হাসতে সামনে এগিয়ে আসছেন মিত্রবাড়ির একরোখা ব্যক্তিত্ববান কর্তব্যপরায়ণ বড় ছেলে। ডাক্তার মিত্রের গলাটা যেন কেউ টিপে ধরেছে। নিঃশ্বাস নিতে পারছেন না, কোনো শব্দ বেরোচ্ছে না। সামনে এগিয়ে এলেন রিক্সাওয়ালার বুড়া সাধু। সেজ ভাইয়ের কাঁধে হাত রাখলেন একটা। তার হাতের স্পর্শ পেয়েই হু হু করে বেরিয়ে এলো ৮ বছরের জমানো কষ্ট। বড় ভাইয়ের হাতটা দু হাতে জাপটে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললেন ডাক্তার মিত্র। কিছু একটা হয়েছে বুঝতে পেরে কয়েকজন কিশোর মন্দিরের বারান্দায় এসে দাঁড়িয়েছে। অবাক হয়ে দেখছে একটা বয়স্ক লোক বাচ্চাদের মতো কাঁদছে, আর সাধু বাবা তার পিঠে পরম স্নেহে হাত বোলাচ্ছেন। চলো নারায়ণ, ভেতরে চলো। ভাইয়ের কাঁধ ধরে ভেতরের একটা খড়ের চালা ঘরে নিয়ে এলেন। মেঝেতে কম্বল পাতা, সেখানে বসিয়ে দিলেন। ইতিমধ্যে একটি ১৫-১৬ বছরের ছেলে এসে দরজায় দাঁড়ালো। বরদা পেছন ফিরে দেখে ছেলেটিকে বললেন, তুমি যাও, আমি আসছি। আমার মন্দিরে যাবার সময় হয়েছে, তুমি বিশ্রাম নাও, পরে দেখা হবে।
এই বলে তিনি ছেলেটির সঙ্গে ওই মন্দিরে গিয়ে ঢুকলেন। ডাক্তার মিত্র হতভম্ব হয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। মনে হলো তিনি যেন কথা বলতে ভুলে গেছেন। আপনি একটু জল গ্রহণ করুন। আগের সেই ছেলেটি হাতে একটা সাদা পাথরের থালার গ্লাস নিয়ে ঢুকল। না না, আমি এখন কিছু খাবো না। কথা শেষ হবার আগে ছেলেটি হাসি হাসি মুখে বলল, বাবা বলছেন এইটুকু খেয়ে নিতে। এখানে কোনো চায়ের ব্যবস্থা নেই, তাই শরবত দিয়েছি। ডাক্তার মিত্র অবাক হয়ে তাকিয়ে বললেন, কে বাবা? ওই যে আপনাকে যিনি ভেতরে নিয়ে এলেন। ছেলেটি ফল মিষ্টি ভর্তি সাদা পাথরের থালা নিচে রাখল। উনি কি এখানেই থাকেন? না না, এবারে একটু বেশি দিন আছেন, হপ্তা দুয়েক হবে। কোথায় থাকেন? উনি তো এক জায়গায় থাকেন না, এই তো কেদার থেকে সোজা এখানে এসেছেন। কেদার থেকে মানে? কেদারনাথ? এই ঠান্ডায়? মন্দির তো এখন বোধহয় বন্ধ। হ্যাঁ, ওখানে যে আশ্রমে থাকেন সেখান থেকে এসেছেন, 2-1 দিনের মধ্যে চলে যাবেন। 2-1 দিনের মধ্যে মানে? থাকবেন না এখানে? নড়ে চড়ে বসলেন ডাক্তার মিত্র। তা তো জানি না, আপনি খেয়ে নিয়ে বিশ্রাম নিন বলে ছেলেটি চলে যাচ্ছিল। না না, বিশ্রাম নেওয়ার কিছু নেই। ওনার পুজো কখন শেষ হবে সময়ের তো ঠিক নেই। উনি তো পুজো করেন না, শুধু ধ্যান করেন। আপনি বসুন, আমি আসছি। ছেলেটি চলে গেল। ডাক্তার মিত্র বসে থাকলেন অবসন্নভাবে। সবটাই খুব দ্রুত ঘটে যাবার কারণে এখন যেন একটা অবসাদ গ্রাস করেছে। কিছুক্ষণ পর ছেলেটি আবার এলো। এ কি, আপনি তো কিছুই খাননি, দয়া করে খেয়ে নিন। নষ্ট হতে দেখলে বাবা খুব রাগ করবেন। না, আজ আর ওর ওপর রাগ করব না। হাসতে হাসতে বরদা এসে ঘরে ঢুকলেন। তাকে এত শান্ত সমাহিত কোনো দিনও দেখেননি ডাক্তার মিত্র। কিছু খেতে ইচ্ছে না করলে খেও না, এসো আমরা বাগানে এসে বসি। ডাক্তার মিত্র বরদার পেছনে পেছনে বাগানের ভেতরে একটা সিমেন্টের বেদিতে গিয়ে বসলেন। চারিদিকে শুধু ফুল নয়, ফল সবজির গাছও প্রচুর। বেশ বড় বাগান। বাগানের শেষ প্রান্তে গরুর খাটাল। বাগান এবং খাটালে বেশ কিছু ছেলে কাজ করছে। ডাক্তার মিত্র কি বলবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না। তার মনের কথা যেন বরদা পড়ে ফেললেন। কি ভাবছো এত? কি দিয়ে কথা শুরু করবে? না মানে, বিদেশে গিয়ে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেওয়া মানুষ ডাক্তার মিত্র যেন এই মুহূর্তে কোনো কথা খুঁজে পাচ্ছেন না। তুমি কি আরও কদিন থাকবে এখানে? আগে না, বেশ কদিন তো এসেছি। হ্যাঁ, দিন-7 তো হবে। একটা গাছের চারাকে মাটিতে বসাতে বসাতে বরদা বললেন, আপনি আপনি কি করে জানলেন? এটা জানা কি এমন কঠিন? তুমি তো মণিকর্ণিকা 10 মেধের মধ্যেই ঘুরে বেড়াচ্ছ। হাসতে হাসতে বললেন, আপনি আপনি আমায় দেখেছেন? শুধু দেখিনি, অনেকক্ষণ ধরে দেখেছি। তাই তো বুঝতে পারলাম যে নিজের হাতে নিজে শ্রাদ্ধ করলেও অতীতটা পুরো ভুলতে পারিনি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নিজের হাতে নিজের শ্রাদ্ধ? সন্ন্যাসীকে নিজের হাতে নিজের শ্রাদ্ধ করে অতীতটাকে মুছে ফেলতে হয়। সবাই করেন, আমিও করেছি। ভেবেছিলাম হয়তো পেরেছি, ভুলতে পেরেছি সব। কিন্তু তোমাকে দেখার পর বুঝলাম এখনো অনেক পথ যাওয়া আমার বাকি। তোমায় দেখার পর আমার মধ্যে যে বেদনা দেখা দিল, তা তো একজন সন্ন্যাসীর হবার কথা নয়। কথা শেষ করে হাসি মুখে তাকিয়ে রইলেন। কিন্তু বরদা, অপরাধ নেবেন না। আপনি তো অন্তর শোক সহ্য করতে না পেরে চলে এসেছিলেন। সন্ন্যাসী হবেন বলে তো আসেননি। আপনার স্ত্রী পুত্র পরিবার তো আছে। তুমি কি বলার চেষ্টা করছো আমি বুঝতে পেরেছি। আজ তোমাকে বলতে আমার বাধা নেই। অন্তুকে বাদ দিয়ে সংসারে থাকাটা সেই সময় আমার অসহ্য লেগেছিল। তাই হয়তো নিজের কাছ থেকে পালাতে চেয়েছিলাম, জীবনকে অস্বীকার করতে চেয়েছিলাম। অন্তুকে ভুলতে পেরেছেন কি? ভুলতে পারলে তো সন্ন্যাস নেওয়া সার্থক হতো আমার। পূর্বজীবনের নাম, পরিচয়, সম্পর্ক হয়তো শ্রাদ্ধ করে বাদ দেওয়া যায়, কিন্তু নিজের মন, স্মৃতির কাছ থেকে তুমি পালাবে কি করে? তাহলে আপনি কি জন্য আমাদের এই রকম আশ্রয়হীন করলেন? অভিমানে গলা ধরে এলো ডাক্তার মিত্রের। ব্যাকুল হইও না, এটাই ভবিতব্য। ভাইয়ের পিঠে হাত রাখলেন। বাবা, আপনাদের আসন করব কি? একটি ছেলে এসে জিজ্ঞাসা করলো। হ্যাঁ করো। তুমি কি স্নান করেছ? ডাক্তার মিত্রকে জিজ্ঞাসা করলেন বরদা। স্নান? আজ্ঞে না। স্নান কি করবে? তাহলে এখানে করতে পারো। না, আমাকে ফিরতে হবে। রিক্সাওয়ালাটা? কথাটা শেষ হলো না। বরদা বেশে জোরে হেসে উঠলেন। হাসি শুনে ডাকতে আসা ছেলেটিও একটু অবাক হলো যেন। তোমার রিক্সাওয়ালা এতক্ষণে বাড়ি গিয়ে খেতে বসেছে? আমি তখনই তাকে চলে যেতে বলেছিলাম। ও আচ্ছা, আমি এখন যাই। উঠে দাঁড়ালেন ডাক্তার মিত্র। যাবে?
অবশ্যই যাবে, কিন্তু আমি তোমায় অভুক্ত অবস্থায় যেতে দেব না। এসো আমার সঙ্গে। কথা শেষ করে সোজা হাঁটতে শুরু করলেন মন্দিরের দিকে। মুহূর্তের জন্য ডাক্তার মিত্র যেন আগের বরদাকে দেখতে পেলেন, যার নির্দেশকে মিত্রবাড়ির আইন বলে মানা হতো। টিউবওয়েলে হাত মুখ ধুয়ে মন্দিরের পাশে দিয়ে গিয়ে একটা বেশ বড় চালা ঘরে ঢুকলেন। খুব পরিচ্ছন্ন মাটির ঘর, লম্বা করে মোটা কম্বল পাতা, বোঝা যাচ্ছে খাবার জন্য আসন করা হয়েছে। আর এক কোণে দুটো চাটাইয়ের আসন। একটি ছেলে ডাক্তার মিত্রকে ইশারায় ওই আসনে বসতে বললেন। এত ঠান্ডায় কম্বল বাদ দিয়ে চাটাইয়ের আসনে বসতে বলায় ডাক্তার মিত্রের একটু অবাক লাগলো। এরপর ঘরের আর এক পাশের দরজা দিয়ে প্রায় 15-20টি কিশোর এসে ওই কম্বলের ওপর বসল। ছেলেগুলো বসার পর বরদা এসে পাশের চাটাইয়ের আসনে বসলেন। দুজন লোক আর একজন মহিলা এসে ছেলেগুলোকে ভাত দেবার পর দুটো বড় কাঁসার বাটিতে খই আর দুধ রেখে গেলেন। পুরো ব্যবস্থাটাই ডাক্তার মিত্রকে খুব অবাক করল। নারায়ণ, শুরু করো। খই দুধ দেখিয়ে বরদা বললেন। সবার খাওয়া শেষ হলে বরদা উঠলেন। তারপর ডাক্তার মিত্র, তোমার কি খুব ঠান্ডা লাগছে? আগে তেমন না, আসলে ওই ঘরের মেঝেটা খুব ঠান্ডা। একটু হেসে বললেন ডাক্তার মিত্র। তোমার দানের জিনিস তো তোমাকে ব্যবহার করতে দিতে পারি না, তাই তোমায় কষ্ট দিতে হলো। আমার দানের জিনিস? কি? বিস্মিত ডাক্তার মিত্র। তাই তো ডাক্তারবাবু, তুমি তো দাতা। তোমার মনে না থাকারই কথা, কিন্তু যে গ্রহিতা তাকে তো মনে রাখতেই হবে। হেসে হেসে তাকিয়ে রইলেন। কি বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। এখানে আসার পরেই তুমি যখন ভারত সেবাশ্রমে গিয়ে দুঃখী মানুষদের দেবার জন্য কিছু কম্বল দিয়ে এসেছিলে, তখন এই ভিক্ষুকটি সেখানে উপস্থিত ছিল। কি কি বলছেন বরদা? আপনি সেখানে ছিলেন? আর আমি? মাথা নিচু হয়ে গেল ডাক্তার মিত্রের। উদ্বিগ্ন হয়েও না, তুমি আমায় চিনবে কি করে? আর তুমি তো ওনাদের অফিসে দিয়ে চলে এসেছিলে। আমি সেখানে গিয়েছিলাম আমার এই সব অন্তুদের জন্য কিছু জোগাড় করতে। তাই ভাবলাম ডাক্তারবাবুর দেওয়া দুটো কম্বল নিয়ে যাই। এক স্বর্গীয় হাসিতে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। অন্তু? দেখলে না, সব খেতে বসেছিল। এরা তো সব আমার অন্তু, আমায় ঘিরে রয়েছে। কথাগুলো যেন একটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো। এসো এসো বাবা, এই তোমার কথাই হচ্ছিল। অরুন্ধতির মা সাদরে ডেকে নিয়ে গেলেন ডাক্তার মিত্রকে। আশ্রম থেকে বেরিয়ে একটা গাড়ি ধরে ডাক্তার মিত্র সোজা চলে এসেছেন বেনারস স্টেশনের কাছে, অরুন্ধতির বাবা ডাক্তার সেনগুপ্তর বাড়িতে। দেখো, মেঘনা চাইতে জল। আজকে তুমি নারায়ণের কথা বলছিলে না? ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে অরুন্ধতির মা বললেন। আরে জামাই বাবাজি যে, এসো এসো। আমি তো ভাবলাম তুমি চলে গেছো। না, চলে যাওয়ার আগে আপনাদের অবশ্যই বলে যেতাম, হাসি মুখে বললেন ডাক্তার মিত্র। আপনাদের একটা খবর দেব বলে এসেছি। মিত্তির মশাইয়ের সঙ্গে দেখা হয়েছে তো? অরুন্ধতির বাবার কথায় ঘরের মধ্যে যেন বজ্রপাত হলো। মিত্তির মশাই মানে বরদার খবর আপনি জানতেন? দিশেহারার মতো জিজ্ঞেস করলো ডাক্তার মিত্র। জানতাম না বললে মিথ্যে বলা হবে, আবার জানি বললেও সত্যি বলা হবে না। একটু চুপ করে থেকে ধীরে ধীরে বললেন প্রফেসর। আপনার হেয়ালি আমি ঠিক বুঝতে পারছি না। ডাক্তার মিত্রের গলায় যথেষ্ট উষ্মা। তোমার রাগ হওয়া যথেষ্টই যুক্তিযুক্ত, আমি জানি, কিন্তু সম্পূর্ণ ঘটনাটা শুনলে আমার মনে হয় তোমরা আমাকে খুব বেশি দোষ দিতে পারবে না। ডাক্তার সেনগুপ্তের গলায় সংযত অভিমান। দোষ আমি আপনাকে দিইনি, কিন্তু আপনার তো অজানা নয় যে আমি কিভাবে দিন রাত এক করে বরদাকে খুঁজেছি। ডাক্তার মিত্রর গলা উত্তেজনায় কাঁপতে থাকে। জানি, সবটাই জানি, কিন্তু আমিও প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। হয়তো তুমি বলবে তোমাদের বিশেষ করে বড় বৌমার অবস্থা দেখেও আমি কি করে চুপ করেছিলাম, কিন্তু আমার নৈতিকতা আমাকে কথা বলতে দেয়নি। তুমি পুরোটা বলো, তা না হলেও বুঝবে কি করে? অরুন্ধতির মা বললেন পেছন থেকে। তোমার দাদা বাড়ি ছাড়ার বছর 2 পর আমি আর অরুন্ধতির মা শীতের ছুটিতে হরিদ্বার যাই। সেখান থেকে ফেরার আগে মনসা মন্দির দেখতে যাই। মন্দির থেকে বাইরে এসে দেখি এক জায়গায় অনেক লোক জমেছে। কি হয়েছে জিজ্ঞাসা করলে সবাই বলে একজন ভিখারি মারা গেছে, আবার কেউ কেউ বলে একজন সাধু অজ্ঞান হয়ে গেছে। আমি সাধারণত এসব দেখতে যাই না, কিন্তু সেদিন যে কি হলো, হয়তো মনের মধ্যে মিত্তির মশাইকে খোঁজার একটা আকুতি ছিল। সেই ভিখারি কি বরদা ছিলেন? একটা বিস্মিত আতঙ্কিত স্বর শোনা গেল ডাক্তার মিত্রের গলায়। হ্যাঁ, প্রথমে আমি বুঝতে পারিনি। মুখ ভর্তি দাড়ি, হতদরিদ্র চেহারা, অজ্ঞান হয়ে রয়েছেন। কোনো রকমে লোকজন সরিয়ে কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি আর দ্বিতীয় কথা না বলে একটা গাড়ি ডেকে আমার হোটেলে নিয়ে আসি। প্রায় 1.5 দিন আচ্ছন্ন হয়েছিলেন।
অরুন্ধতির মা বললেন, তখন আমাকে একটা খবর দিলেন না? ডাক্তার মিত্রের কথায় অস্বস্তিতে পড়লেন অরুন্ধতির মা। না, আমি খবর দিতে পারিনি, কারণ ওনার যখনই জ্ঞান এসেছে আমার হাত ধরে কিছু একটা বলার চেষ্টা করছিলেন, তাই ওনার বক্তব্য না শুনেই ওনার সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমার নৈতিকতা আমায় আটকে ছিল। ডাক্তার সেনগুপ্তের কথার ওপর আর কিছু বলতে পারলেন না ডাক্তার মিত্র। দুজনের নীরবে থেকে যেন একে অপরকে একটু সময় দিলেন। অরুন্ধতির মা ইতিমধ্যে ঘর থেকে চলে গিয়েছিলেন, হয়তো মেয়েকে ফোন করে ঘটনাটা বলবেন বলে। কিন্তু কিছুক্ষণ পরে তিনি একটা ফাইল, কিছু খাম আর একটা ডায়েরি এনে সেন্টার টেবিলে রাখলেন। তুমি এগুলো দেখো, তোমার বাবা সেই সময় থেকে গুছিয়ে রেখেছিলেন। কে, মানে কি এগুলো? নিজেকে সামলে নিলেন, কারণ ডাক্তার মিত্র কোনোদিনই অরুন্ধতির বাবা মাকে বাবা মা বলে ডাকেন না। আপনি আগে দিয়ে কথা চালিয়ে যান। এগুলো সেই সময়কার দলিল, মানে কাগজপত্র, চিঠি, ছবি, এইসব। কারণ আমি জানতাম একদিন আমাকে এইসব প্রশ্নের মুখোমুখি হতে হবে, নয় তুমি অথবা তোমার ছেলেরা সব জানতে চাইবে। তাই আমি সেই সময় ডাক্তারের প্রেসক্রিপশন থেকে শুরু করে মিস্টার মিত্রের ছবি সহ যত্ন করে রেখে দিয়েছি। প্রতিদিনের কথা ডায়েরিতে লিখেছি, কারণ আমি যদি নাও থাকি আমার নাতিরা যেন আমাকে বা তাদের জ্যাঠাকে ভুল না বোঝে। আবেগে ডাক্তার সেনগুপ্তের গলা কেঁপে ওঠে। সরি, আমায় ভুল বুঝবেন না, আমার মাথার ঠিক নেই। কাগজপত্রগুলো হাতে নিয়ে অনুতপ্ত গলায় বললেন ডাক্তার মিত্র। এ কি, তুমি কি উঠছো নাকি? অরুন্ধতির মা অবাক হলেন। হ্যাঁ, সেই রাত থাকতে হোটেলের গেট খুলিয়ে বেরিয়েছি তো, এখনো যাওয়া হয়নি। না না, হোটেলে ফোন করে দাও, একটু পরে ওরু ফোন করবে, খাওয়া দাওয়া না করে যাবে না। কড়া নির্দেশের পর আর কিছু বলতে পারলেন না ডাক্তার মিত্র। মার ফোনে সবটা শোনার পর থেকে উত্তেজনায় মাথাটা ঘুরছে অরুন্ধতির। বড়দিকে এড়িয়ে মেজদিকে বলতেও পারছে না কথাটা। বাবা খুব নিষ্ঠাবান, আদর্শ নিয়ে চলা মানুষ, কিন্তু মা কি করে তার কাছেও এত বড় কথাটা চেপে গেল সেটা মাথায় ঢুকছে না। সেজ বৌমা, নাড়ু কি আজ ফোন করেছিল? মেজ ভাসুরের জিজ্ঞাসায় একটা যেন রাস্তা পায় অরুন্ধতী। হ্যাঁ মেজদা করেছিল, আপনাকে কটা কথা বলতে বলেছে। কি কথা, সেরেস্তার? হ্যাঁ মেজদা, আপনি ঘরে যান, আমি আপনার চাটা নিয়ে যাচ্ছি আপনার ঘরে। ও এসো। বলতে বলতে হরেন্দ্রনাথ নিজের ঘরে চলে গেলেন। মেজ ভাসুরের চা নিয়ে ঘরে গিয়ে তাকে সব বলল অরুন্ধতী। সব, মানে তার মার থেকে যতটুকু জানতে পেরেছে। সব শুনে হরেন্দ্রনাথ নিজের অজান্তে টলে গিয়ে খাটটা ধরে ফেললেন। কি বলছো তুমি? দাদাকে নাড়ু দেখেছে? নাড়ুকে ফোন করো, গাড়ি বার করতে বলো, আমি এক্ষুনি যাব। দাদা বেঁচে আছেন, তোমার বাবা জানতেন, কিন্তু বলেননি কেন? আরও অনেক প্রশ্ন উদ্ভ্রান্তের মতো করে যাচ্ছিলেন। অরুন্ধতী তার হাতটা ধরে খাটের ওপর বসিয়ে দিল। মেজদা, শান্ত হন। আপনার ভাই তো ফোন করবে, তখন আমরা বুঝতে পারবো বরদা কী অবস্থায়, কোথায় আছেন। ঠিকই বলেছ তুমি মা, আমি বরদার নাম শুনে উত্তেজিত হয়ে গেছি। মেজ ভাই লজ্জিত স্বরে বললেন। তোমার বরদা আসলে ভাবেন উনি ওনার বংশের পাপের প্রায়শ্চিত্ত করছেন। ডাক্তার সেনগুপ্তের মন্তব্যে চমকে উঠলেন ডাক্তার মিত্র। প্রায়শ্চিত্ত কিসের? সে ব্রাহ্মণের অভিশাপের প্রায়শ্চিত্ত? ডাক্তার মিত্র উদ্বিগ্ন। না, ওনার ধারণা পূর্বপুরুষের কর্মফলের প্রায়শ্চিত্ত। পূর্বপুরুষের কর্মফল মানে? তোমাদের বাড়িতে যে নাচঘর এবং গুমঘর ছিল সেটা কি তুমি জানো? নাচঘর ছিল সেটা তো জানি, সেটা এখন তাঁতঘর হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু গুমঘরও ছিল। গুমঘরে তো মানুষ খুন করা হয়। সেই গুমঘর? আকাশ থেকে পড়লেন ডাক্তার মিত্র। হ্যাঁ, কিন্তু এই গুমঘর কে ব্যবহার করত, কেন করত? দেখো, কে করত, কেন করত সে তো এখন বলা সম্ভব নয়, কিন্তু ব্যবহার হতো। তোমাদের বংশের সব পুরুষদের কন্দর্প কান্তি চেহারা আর প্রচুর অর্থ, হয়তো এর কারণ। কিন্তু তার জন্য বরদা কি করবেন? উনি তো দায়ী নন। না, তা নন, কিন্তু দীর্ঘদিন ধরে বহু যোগী সন্ন্যাসীর সঙ্গে কথা বলে ওনার মনে হয়েছে অন্তর চলে যাওয়ার কারণটা পূর্বপুরুষের কর্ম। কারণ বাচ্চা দুটি ছেলে ইহজন্মে এমন কোনো পাপ কাজ করেননি যার ফলে তাদেরই ফল ভোগ করতে হবে। এরপর তোমাদের বংশে যাতে আর কোনো কালো ছায়া না থাকে, সেই কারণে উনি কৃচ্ছ সাধন করে প্রায়শ্চিত্ত করছেন, যদিও এটা ওনার ধারণা। দয়া করে আমায় বলুন, ওনার সঙ্গে সত্যি কি আপনার কোনো যোগাযোগ নেই? দেখো, তোমায় মিথ্যে বলে আমার লাভ নেই। ওনার সঙ্গে 8 বছরে আমার মোট 3 বার দেখা হয়েছে। প্রথমবারের কথা তুমি জানো, খুবই অসুস্থ।
ওনার আপত্তির জন্য আমি ওনাকে হাসপাতালে পর্যন্ত দিতে পারিনি, হরিদ্বারেই হোটেলে রেখে ওনার চিকিৎসা করাই। তারপরেও আপনার সঙ্গে ওনার যোগাযোগ কিভাবে হলো বলছি। উনি যখন একটু সুস্থ হলেন তখন আমি বৌমা মানে ওনার স্ত্রীর কথা বলে খানিকটা ইমোশনাল ব্ল্যাকমেল করি এবং ওনার কোনো একটা ভবিষ্যতের ঠিকানা চাই, মানে ওনার সঙ্গে একটা যোগাযোগের রাস্তা। কিন্তু উনি সেটা দিতে পারেন না, কারণ ওনার তো ঠিকানা বলে কিছু নেই। কিন্তু উনি যেভাবে ঘুরে বেড়ান তাতে যে কোনো দিন ওনার মৃত্যু হতে পারে। তখন তো আমায় তোমাদের জানাতে হবে। বৌমার এও স্ত্রীরূপ তখন আমি সহ্য করতে পারবো না। তারপর একটা রুদ্ধশ্বাস জিজ্ঞাসা। তখন আমায় সাউথ ইন্ডিয়ার ওই কন্যাকুমারীর কাছাকাছি একটি ভারত সেবাশ্রমের এবং এই অশিঘাটের অমরাবতী আশ্রমের কথা বলেন, কারণ এদের সঙ্গে ওনার মাঝে মাঝে যোগাযোগ হয়। কিভাবে বলতে পারবো না, তবে কিছু অনাথ বালকের দায়িত্ব উনি নিয়েছেন, যাদের এই দুটি এবং আরও কয়েকটি আশ্রমে রেখেছেন। এইসব বালকদের লেখাপড়া ও অন্যান্য খরচা উনি বহন করেন। কিন্তু কিভাবে? এখন তো ওনার কোনো আয় নেই। বিস্ময়ে হতভম্ব হয়ে যান ডাক্তার মিত্র। কিছু মানুষের কাছে সাহায্য পান, এমনকি কোনো কোনো সময় ভিক্ষুকদের সঙ্গে দাঁড়িয়ে। কথাটা শেষ করতে পারলেন না ডাক্তার সেনগুপ্ত। কি বলছেন আপনি? আমি অশিঘাটের অমরাবতী আশ্রমে গিয়ে আমার সামর্থ্য মতো কিছু সাহায্যের চেষ্টা করি। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, এইসব অঞ্চলে এলেই আশ্রমগুলোয় উনি কদিন করে থাকেন ওই ছেলেদের সঙ্গে। আমি এই আশ্রমগুলোতে অনুরোধ করেছি যাতে উনি এলে ওনারা আমাকে ফোন করে জানান। এইভাবেই দুবার দেখা করে এসেছি। আমার সঙ্গে যে বর্দার দেখা হয়েছে তা আপনি জানলেন কি করে? এবারে এসে উনি আমাকে ফোন করে তোমার আইডেন্টিটি কনফার্ম করেন। উনি বোধহয় তোমাকে মণিকর্ণিকার শ্মশানে বসে থাকতে দেখেছিলেন, তাই খুব ব্যাকুল হয়ে আশ্রমের অফিস থেকে আমার ফোন নম্বর নিয়ে আমায় ফোন করেন। ডাক্তার মিত্রের চোখটা জ্বালা করছে। নিজেকে সামলে নিয়ে বললেন, আপনি আমাকে ক্ষমা করুন, আমি না বুঝে আপনাকে আঘাত দিয়ে। কথাটা শেষ হবার আগেই ফোনটা বেজে উঠল। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী মানে অন্তিম পর্ব আমি কাল দুপুর 2টোয় আপলোড করে দেব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।